পার্টির সাথে আমরা প্রতারণা করেছি, আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে। নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন তারেক রহমান, অথচ দেশ চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই অভিযোগ আর এখন শুধু রাজপথের গুঞ্জন নয়, সরাসরি সংসদীয় ছাত্রনেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। গত সোমবার নাগরিক আলাপের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেছেন, মানুষের মুখে এখন একটাই কথা, নামে প্রধানমন্ত্রী তারেক রহমান, কাজে বা ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই মন্তব্য পুরো রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও ব্যঙ্গ করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেন একজন অবুঝ শুভ্র বালক, চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকেন, কেউ কথা বললে টেবিল চাপড়ান। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর এমন নীরবতা কি কৌশল, নাকি ক্ষমতার কেন্দ্র অন্য কোথাও সরে গেছে? এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকার প্রধান নিজে কথা বলবেন, প্রশ্নের জবাব দিবেন। শেখ হাসিনার আমলেও তাই দেখা গেছে, কিন্তু বর্তমান সরকার গঠনের পর থেকে তারেক রহমানের কণ্ঠস্বর প্রায় অনুপস্থিত। আইনমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে সংসদে বক্তব্য রাখার দায়িত্ব যেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁধে। সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে সরকারে ওয়ান ম্যান শো হিসেবে। প্রতিটি মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ সবকিছুতেই তার প্রভাব স্পষ্ট। জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, আসল ক্ষমতা কার হাতে? এই নীরবতা কি তারেক রহমানের ব্যক্তিগত দুর্বলতা, নাকি কোনো কৌশলগত সিদ্ধান্ত? অনেকে মনে করছেন কৌশলের চেয়ে কার্যকারিতা এখন অনেক বেশি জরুরি। যদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে সবকিছু বলেন ও সিদ্ধান্ত নেন, তাহলে তারেক রহমানের ইমেজ একজন দুর্বল শাসক হিসেবে প্রতিষ্ঠিত হবে। হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গায় আঘাত করেছেন। তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন জুলাই বিপ্লবের চেতনা, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়ে রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষা যদি এই সরকার পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে জুলাই আবার ফিরে আসবে। একই দিনে আরও কঠোর সতর্কবার্তা এসেছে জামাত ইসলামের আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে। জাতীয় প্রেস ক্লাবে জাপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেছেন, সংসদ কিছু মানুক বা না মানুক, জনগণের রায় সুপ্রিম। দেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, সেই রায় আমরা বাস্তবায়ন করবই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি সংসদীয় প্রক্রিয়ায় জনগণের দাবি পূরণ না হয়, তাহলে বিরোধী দল রাজপথে নেমে ফয়সালা করবে। আমরা জনগণের সুপ্রিম উইলের সম্মান দেখিয়েছি এবং দেখিয়ে দেব যে গণভোটের রায় আমরা বাস্তবায়ন করে ছাড়ব। এই দুই নেতার বক্তব্য একসঙ্গে মিলিয়ে দেখলে পরিষ্কার হয়ে যায়, সরকারের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্যহীনতা এখন আর গোপন নয়। একদিকে প্রধানমন্ত্রীর নিষ্ক্রিয়তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর অতি সক্রিয়তা, অন্যদিকে বিরোধী দলের রাজপথ দখলের হুমকি। সব মিলিয়ে দেশ এক অস্থির সময়ের দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সালাউদ্দিন আহমেদ একসময় নিজেই গুমের শিকার হয়েছিলেন। আজ তিনি প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে। জনগণের প্রত্যাশা ছিল অন্যরকম, কিন্তু বাস্তবতা কি বদলেছে? গুম প্রতিরোধ আইন, প্রশাসনিক সংস্কার, অত্যাদেশ সব ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজস্ব মন্ত্রণালয়ের গণ্ডিতে থাকতে হবে। প্রধানমন্ত্রীকে নিতে হবে সম্মুখ নেতৃত্ব, নইলে এই নমিনাল বনাম ফাংশনাল বিভাজন দেশের গণতন্ত্রকে আরও গভীর সংকটে ঠেলে দেবে। জুলাই বিপ্লব যারা রক্ত দিয়ে এনেছে, তারা আবার রাজপথে নামতে দ্বিধা করবে না। এ কথা এখন আর কোনো রাজনৈতিক দলের হুমকি নয়, জনগণের চাপা ক্ষোভের প্রতিধ্বনি। যদি ক্ষমতার মসনদে বসে জনগণের ম্যান্ডেটকে তুচ্ছ করা হয়, তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে সময় লাগবে না। যুক্তরাজ্য, কানাডা, জার্মানি সহ পশ্চিমা দেশে 13টি দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসা সহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনসুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 13টি দেশ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া সহ ঢাকা অবস্থিত সংশ্লিষ্ট বেশ কয়েকটি দেশের হাইকমিশন দূতাবাস নিজেদের ফেসবুক পেজে বুধবার 3টি বিবৃতি প্রকাশ করে। 13টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধা স্বীকৃতি চেয়েছেন তিনি। সরকার দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন। ৩০ বছর পর আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই আসনটি আপনারা উপহার দিলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভাওয়াল মাঠের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এই সংসদ সদস্য জানান, সেখানকার জনগণ এখন মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে। তিনি বলেন, তারেক রহমান ৯ মাস বন্দী ছিলেন। যদি কোনোদিন সুযোগ হয় বেগম খালেদা জিয়ার স্বাধীনতা যুদ্ধের যে অবদান সেজন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আর তার সহোদর ভাই আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযানে গত ১.৫ বছরে ৫টি ডাকাত দলের ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় দস্যুদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১.৫ বছরে ডাকাত করিম, শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯টি তাজা গুলি, ৩০৮টি গুলির খোসা এবং ১৯৫০টি এয়ারগানে গুলি জব্দ করা হয়। কোস্টগার্ড আরও জানায়, বন্দোসুদের কবল থেকে এখন পর্যন্ত ৭৮ জেলে ও ৩ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দস্যুতা দমনে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে কোস্টগার্ডের নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। অভিযানের মাধ্যমে ডাকাত দলে বেশ কিছু আস্তানা শনাক্ত করার পর সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দস্যুতা নির্মূল করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হলো। এটিকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে বিল পাশ হলো।